শুরু হয়েছে? শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সো আশা করি প্রত্যেকে ভালো আছি, সুস্থ আছি। আমাদের যে ধারাবাহিক ক্লাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, সো এই ক্লাসগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ঠিক আছে, সামনে 24 তারিখে তোমাদের পরীক্ষা। অনেকে রিকোয়েস্ট করছো ভাইয়া ম্যারাথন ক্লাস দেন, ম্যারাথন ক্লাস দেন। তো হোপফুলি তোমাদের জন্য হয়তো একটা গ্রেট নিউজ দিব আমরা, তবে বেশি বেশি রেসপন্স করতে হবে। আজকে ক্লাস শেষ করে আমরা একটা ডিসিশন নিব আসলে ম্যারাথন ক্লাস দেওয়া যায় কিনা। ঠিক আছে, তবে কোনো প্রবলেম নাই। আমরা হচ্ছে লাস্ট প্রায় 4টা, আজকে 5 নাম্বার অ্যাকাউন্টিং ক্লাস। এখানে আমি যে পিডিএফটা তোমাদেরকে অলরেডি দিয়ে দিচ্ছি, এই পিডিএফটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, এবং অলরেডি আমি 65+ এমসিকিউ সলভ অলরেডি করছি। ঠিক আছে, তো হোপফুলি এখান থেকেই কমন থাকবে। এবং আমি হচ্ছে আজকের যেই ক্লাসটি নিয়ে আসছি, এই ক্লাসে কিছু কঠিন এমসিকিউ সলভ করাবো, যেটা দেখবা যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্যাটার্নের সাথে মিল আছে, এবং এখান থেকে হুবহু কিছু কোশ্চেন কমন থাকবে আশা করি। ঠিক আছে, তো সবকিছু ঠিকঠাক কিনা আমাকে একটু বলো। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আর আজকের ক্লাসে আমি দেখতে চাই যে তোমরা কি পরিমাণ রেসপন্স করো, হ্যাঁ এটা দেখতে চাই। দেন এটার উপর বেস করে ডিসিশন নিব ম্যারাথন ক্লাস দেওয়া যায় কি যায় না। ওকে, সো প্রত্যেকে একটা করে শেয়ার করো, প্রত্যেকে জাস্ট একটা করে শেয়ার করে বন্ধুদেরকে মেনশন করে দাও এবং ক্লাসে নিয়ে আসো, টেনে টেনে নিয়ে আসো। ঠিক আছে, শেষটা ভালো হতে হবে, শেষটা সুন্দর হতে হবে। আর লাইভে একটা রিয়াকশন দিয়ে দেই, আর শেয়ারটা করে একটু ডান লিখে দাও ফার্স্ট। ওকে, সো আমাদের সাথে ম্যাক্স নো জয়েন করছো, সামিয়া আফরিন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো প্রিপারেশনটা ঠিকঠাক, শেষের দিকে অনেক বেশি প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। এতদিন যা পড়ছো জাস্ট ওইটা একটু রিভিশন দাও, এতটুকুই। ঠিক আছে, ওই রিভিশন দাও। আর পাশাপাশি হচ্ছে প্রিভিয়াস এর যে প্রশ্ন প্যাটার্ন বা কোশ্চেন ব্যাংক আছে, এটা জাস্ট প্র্যাকটিস করো, প্র্যাকটিসের উপরে থাকো। হোপফুলি দেখবা যে ওদের প্যাটার্নে কিন্তু কোশ্চেন হবে আলটিমেটলি। এবং তোমাদের যে টার্গেট, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্টে পড়ে, এবং সেটা তোমরা ইনশাল্লাহ পারবে। কিভাবে পারবে? কারণ হচ্ছে তোমাদের বেসিক ক্লিয়ার আছে, এখন জাস্ট প্যাটার্নটা বুঝতে হবে। কোশ্চেন যেমনই হোক না কেন, তোমার টার্গেট করতে হবে যে আমাকে একদম ফার্স্ট থেকে শেষ পর্যন্ত সব আনসার করতে হবে, এরকম একটা টার্গেট করতে হবে। তারপরও যেগুলো তুমি একদম 100% পারো, ওইগুলোতে একটু ফোকাস বেশি করবা। সাউন্ড ঠিক আছে? তো শেয়ার করে একটু ডান লিখে দেই, প্রত্যেকে একটা করে শেয়ার করে ডান লিখে দেই, শেয়ার করে ডান লিখে দাও। আর হচ্ছে লাইভে একটা করে রিয়াকশন দাও। ওকে, আর বললাম যেটা, যে তোমাদের রেসপন্সের উপর হচ্ছে আজকে ডিপেন্ড করবে যে আমরা হচ্ছে ম্যারাথন ক্লাস দিব কি দিব না। ওকে, এবং যে ফ্রি ক্লাসগুলো দিতেছি, এই ক্লাসগুলো হচ্ছে একদম শুরু থেকে করতে থাকো। আশা করি এখান থেকে ভালো একটা আউটপুট তোমরা পাবে ইনশাল্লাহ। ওকে, সো আজকে আমরা প্রথমে যে কোশ্চেনটা সলভ করব, শেয়ার চ্যাপ্টার থেকে আসছে। এটা যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এই টপিকটা থেকে। তো আমরা সবাই জানি যে এই টপিকে প্রিভিয়াস এর প্রশ্ন একটু কম আসতো, কিন্তু ইদানিং কিন্তু কোশ্চেন বেশি আসতেছে। ঠিক আছে, সো আমাদের কিন্তু এই টপিকের কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার থাকতে হবে। বিশেষ করে মনে করে শেয়ার, বোনাস শেয়ার, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, লভ্যাংশ, জমাকৃত মুনাফা, সকল ধরনের সঞ্চিতিগুলা, এইগুলার ব্যবহারগুলো শিখতে হবে। ঠিক আছে, জাবাদাগুলো শিখতে হবে। ওকে, সো কতজন যুক্ত হয়েছি? 62 জন। 100+ স্টুডেন্ট চাই, 100+ স্টুডেন্ট চাই। সবাই পিডিএফ পাইছি তো? আগের ক্লাসগুলোর পিডিএফ পাইছি প্রত্যেকটা সাবজেক্টের। যদি কোনো ইস্যু থাকে আমাকে জানাবা, হ্যাঁ? ওকে, সো অনেকেই শেয়ার করছো, শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট যারা করো না একটু ফাস্ট করে দাও। ওকে, তো দেখো এখানে প্রথমে যদি আমরা একটু দেখি যে বাজেয়াপ্ত শেয়ার পূর্ণ বিক্রির পর যে শেয়ারটা বাজেয়াপ্ত হয়ে যায়। এখন বাজেয়াপ্ত জিনিসটা কি দেখো, এই বাজেয়াপ্ত মানে হচ্ছে শেয়ারের মালিকানা বাতিল করে দেওয়া। বাজেয়াপ্ত মানে হচ্ছে শেয়ারের মালিকানা বাতিল করে দেওয়া। তার মানে শেয়ারের মালিকানা বাতিল করে দিলে মালিকানা বাতিল হয়ে যাওয়া। ঠিক আছে, শেয়ারের মালিকানা বাতিল হওয়া বা হয়ে যাওয়া, এটা হচ্ছে বাজেয়াপ্তকরণ।
প্রথমে এই কনসেপ্টটা ক্লিয়ার করলাম যে শেয়ার বাজেয়াপ্তকরণটা কি। তার মানে বাজেয়াপ্তকরণ হচ্ছে শেয়ারের মালিকানা বাতিল হয়ে যাওয়া বা বাতিল করে দেওয়া। এখন দেখো শেয়ারের মালিকানা যদি বাতিল হয়ে যায় তাহলে কি কি ঘটতে পারে, এখানে জাস্ট একটা দিছে যে পণ্য বিক্রির পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের উদ্বৃত্ত বা টাকা কোন হিসাবে স্থানান্তর করতে হবে, এটা হবে মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। কেন? কারণ শেয়ারের মালিকানা যদি বাতিল হয়ে যায় কোম্পানির যে শেয়ার মূলধন থাকবে সেটা তুমি পুনঃ বিক্রি করতে পারবা, আর ওই শেয়ারটা পুনঃ বিক্রি করলে এটা থেকে যে লাভটা আসবে এই লাভ দ্বারা বোঝায় মূলধন জাতীয় আয়। ঠিক আছে, আর মূলধন জাতীয় আয় থেকে যে সঞ্চিতিটা তৈরি করবা সেটা হচ্ছে মূলধন সঞ্চিতি। বুঝতে পারছি? মূলধন জাতীয় আয় থেকে যে সঞ্চিতি তৈরি করবা সেটা মূলধন সঞ্চিতি। গট ইট অর নট? হাবি গট ইট অর নট? ওকে, তাহলে এই যে শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবে টাকা পুনঃ বিক্রির পর এটা থেকে যে লাভটা আসবে সেটা আমরা মূলধন সঞ্চিত হিসাবে স্থানান্তর করব। বুঝতে পারছি ভাইয়া পুরা সবাই? সবাই ক্লিয়ার? কনসেপ্টে ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এটা থেকে যেই তোমার লাভটা আসবে এই লাভ দ্বারা বোঝা মূলধন জাতীয় আয়, আর মূলধন জাতীয় আয় থেকে যে সঞ্চিতি তৈরি করবা তাকে মূলধন সঞ্চিতি বলবে। দ্যাটস ইট। গট ইট? এখন দেখো এখানে যদি আমি এই একটা পয়েন্টে মুখস্থ করি, এই বছর যেভাবে কোশ্চেন হচ্ছে কনসেপচুয়াল, পরীক্ষার হলে গিয়ে দেখবো যে নতুন টার্ম থেকে কোশ্চেন চলে আসছে। এই জন্য এটা থেকে আরো কতভাবে প্রশ্ন আসতে পারে এই বিষয়গুলো জানতে হবে। তো দেখো এই যে শেয়ারের মালিকানা যদি বাতিল হয় তাহলে কি কি করতে পারে। এক নাম্বার, শেয়ার হোল্ডাররা তাদের মালিকানা হারাবে। বুঝতে পারছি? শেয়ার হোল্ডাররা তাদের মালিকানা হারাবে। নাম্বার ওয়ান, শেয়ার হোল্ডাররা কি করবে? শেয়ার হোল্ডাররা তাদের মালিকানা হারাবে। তাদের মালিকানা হারাবে কারণ যদি কোম্পানি না থাকে তাহলে শেয়ার হোল্ডাররা কিভাবে মালিক থাকবে? তাহলে কি হবে? মালিকানা হারাবে, শেয়ার হোল্ডাররা মালিকানা হারাবে। এক নাম্বার, কোম্পানির যে মূলধনগুলো থাকবে, ইস্যুকৃত মূলধন এবং বিলিখিত মূলধন, এই মূলধনটা তখন হ্রাস পেয়ে যাবে। সর্বশেষ কোম্পানির যে মূলধনগুলো ছিল এগুলো তুমি বিক্রি করে দিবা। এখন বিক্রি করে দিলে এটা থেকে যে লাভ আসবে এই লাভ দ্বারা বোঝায় মূলধন জাতীয় আয়। এটা থেকে যে লাভ আসবে লাভ দ্বারা কি বোঝায়? লাভ দ্বারা বোঝায় মূলধন জাতীয় আয়। আর এই মূলধন জাতীয় আয় থেকে যে সঞ্চিতি তৈরি করা হয় তাকে বলা হয় মূলধন সঞ্চিতি। ঠিক আছে, তাহলে এই তিনটা পয়েন্ট একসাথে যদি তুমি মনে রাখো এর বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। ইভেন তোমার হচ্ছে দেখবা যে বিকল্প যে নামগুলো আছে প্রত্যেকটাই তোমার মনে রাখতে হবে। বুঝতে পারছি? প্রত্যেকটাই মনে রাখা লাগবে, তাহলে দেখবা যে পরীক্ষার হলে গিয়ে কোনো টেনশনও করা লাগবে না, একদম ডিরেক্টলি প্রশ্ন কম পড়ে গেছে। আর তা না হলে কিন্তু অনেক বেশি প্রবলেম ফেস করা লাগবে। বুঝতে পারছি? তো একটু বুঝে বুঝে পড়লে তোমাদের জন্য কিন্তু অনেকটা ইজি হবে। এখন আমরা অনেকেই আসি এই মুখস্থ করি, ভাই মুখস্থ করলে তো তুমি মারা খাবেই, পরীক্ষার হলে গিয়ে কম তো পাবে না। তো এই জন্য মুখস্থ করা যাবে না, এমনভাবে পড়তে হবে, এমন করে শিখতে হবে যাতে করে তোমার প্রশ্ন কমন না পড়লেও তুমি আনসার করে আসতে পারো, ডিরেক্টলি না পড়লেও। ঠিক আছে? আর আমি বলছিলাম আজকে সর্বোচ্চ রেসপন্স করতে হবে। সর্বোচ্চ রেসপন্স যদি আমরা পাই তাহলে ম্যারাথন ক্লাস দিব। ওকে ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিতে পারছি থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2। এই প্রশ্নটা দেখলে একটু ভয় কাজ করতে পারে, তবে তবে যাদের বেসিক ক্লিয়ার আছে তারা ইজিলি সলভ করতে পারবা। তো সবাই একটু ট্রাই করি, প্রত্যেকেই তোমরা একটু নিজেরা আনসার করার ট্রাই করো, দেন আমি সলভ করে দিব। ঠিক আছে? এবং এখান থেকে আর কতভাবে প্রশ্ন আসতে পারে, এবং এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আর্থিক বিবরণী বিশ্লেষণ ভাইয়া, এই চ্যাপ্টার তোমরা খুব ভালো করে পড়বে এবং আমি তোমাদেরকে দেখাই দিব। আর্থিক বিবরণী বিশ্লেষণ এই টপিকটা আমি দেখাই দেবো কোথা থেকে প্রশ্ন আসবে। তা আর্থিক বিবরণী বিশ্লেষণ এই টপিকটা তোমরা খুবই ভালো করে পড়বা। বুঝতে পারছি? খুব ভালো করে পড়বা। ওকে, তো এটা একটু ট্রাই করি সবাই আনসার করার, দেন আমি সলভ করে দিতেছি, কোনো প্রবলেম নাই। সবাই একটু ট্রাই করো, এটা প্রত্যেকে ট্রাই করো, দেন আমি সলভ করে দিব। ওকে ওকে, মাঝারুল রাফি আমাদের সাথে যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম রাফি, শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আনসার করো, ফার্স্ট আনসার করো, দেখবো যে কে কে কার্ড আনসার দিতে পারো ফার্স্ট। তো দেখো আমরা একটু পড়ি। হ্যাঁ, একটি কোম্পানির ঋণ মূলধন। এখন ঋণ মূলধন, ঋণ মানে কি দায়, মূলধন মানে কি মালিকানা সত্ত্ব। তাহলে ঋণ এবং মূলধন, ঋণ এবং মূলধন এই যে দেখো। ওকে, তাহলে দায় মালিকানা সত্ত্ব এটাও বলতে পারো, দায় মালিকানা অনুপাত বা দায় মূলধন অনুপাত। এটা আছে কত? 5:3। যদি ওই কোম্পানি মোট সম্পদের মূল্য আছে 500 কোটি টাকা, তাহলে কোম্পানির মূলধনের পরিমাণ নিচের কোনটি? এবার তুমি দেখবা যখনই অনুপাত থেকে যে কোনো ম্যাথ সলভ করতে যাও, টাকার অ্যামাউন্টটা দেওয়া আছে এটা কিসের, টাকার অ্যামাউন্টটা কিসের দেওয়া আছে এটা দেখবা প্রথমে। তাহলে ভাইয়া এখানে টাকা আছে মোট সম্পদ 500 কোটি। এখন 500 কোটি টাকা দেওয়া আছে, এটা আমি লিখলাম মোট সম্পদ। এবার তুমি অনুপাতে হাত দাও, অনুপাতটা দেখো, অনুপাতটা আছে কি? ঋণ মূলধন কত?
5:3। তাহলে এখানে ঋণ আছে 5 আর মূলধন আছে কত 3। তোমরা পড়ছো না এ ইকুয়াল এল প্লাস ওই, এ ইকুয়াল এল প্লাস ওই। তাহলে দেখো ভালো করে এখানে দায় কত 5, দায় কত আছে, দায় আছে 5 আর মূলধন আছে কত 3। তাহলে কত হইল 8, কত হইছে 8। তার মানে এই 8 হচ্ছে কি মোট সম্পদ। তাহলে মোট সম্পদ টাকায় কত দেওয়া আছে 500 কোটি টাকা, আর মোট অনুপাত আমরা কত পাইলাম 8। তার মানে 8 দ্বারা গুণ করো, ভাগ করো। চাইছে কি, চাইছে হচ্ছে মূলধনের পরিমাণ। তাহলে মূলধন কত 3, মূলধন কত 3 আর এখানে তোমার হচ্ছে দায় কত 5। যেহেতু মূলধন চাইছে তুমি মূলধন কি করো 3 দ্বারা গুণ করো, করলে দেখো এখানে আসছে 187.5 টাকা, 187.5 টাকা, 187.5 কোটি টাকা। ঠিক আছে, বুঝতে পারছি এত কোটি টাকা। দেখো সবাই বুঝতে পারছে কিনা, সবার ক্লিয়ার? ভাই এইমাত্র আসলাম সেলিম, ওকে সেলিম শুরু থেকে ক্লাস করতে হবে, ঠিক আছে। তো দেখো এটা সবার ক্লিয়ার কিনা, এই কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা? ওকে, তোমরা অনেকেই বারবার বলতেছো ভাইয়া ম্যারাথন ক্লাস দেন। এখন দেখো তোমাদের যে অবস্থা, এই যে 40-45 জন যদি ক্লাস করো, পসিবল ম্যারাথন ক্লাস দেওয়া? ওকে, সো এটা সবাই বুঝতে পারছি কিনা? ফার্স্ট বলি, ফার্স্ট এটা সবাই বুঝতে পারছি কিনা? যদি প্রশ্নটাই বলতো যে তোমার দায়ের পরিমাণ কত, তাহলে কি হতো? দায়ের পরিমাণ বললে তোমার গুণ করতে হতো কত ধারা, 5 ধারা। ঠিক আছে, এই যে দেখো আমরা এখানে টাকা দেওয়া আছে 500 কোটি টাকা সম্পদের মূল্য, কিন্তু অনুপাতে দেওয়া আছে 5:3। এখন 5 হচ্ছে ছিল দায় আর তোমার 3 ছিল হচ্ছে মূলধন। তার মানে আমার মোট সম্পদ আমি কিভাবে বের করবো, এ ইকুয়াল এল প্লাস ওই, দায় 5 মূলধন 3, তাহলে টোটাল সম্পদ কত 8। তার মানে এই যে সম্পদটা আমরা অনুপাতে বের করে ফেলছি মোট 8, আর টাকার অ্যামাউন্ট কত 500, ভাগ করে দিলে আমরা পাবো 187.5 কোটি টাকা ছিল তোমার হচ্ছে এখানে মূলধনের পরিমাণটা। হ্যাভ ইউ গট ইট অর নট? বুঝতে পারছি? এটা ক্লিয়ার সবার? এটাই দেখতে চাই সেলিম। আচ্ছা, যে পিডিএফটা দিচ্ছি এটা ভালো করে পড়ো। ওকে গ্রেট, এটা ক্লিয়ার। আমরা এখন হচ্ছে পড়াশোনায় মনোযোগ দিই। হ্যাঁ, কি পড়াচ্ছে দিকে মনোযোগ দাও। এটা ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার হলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি আরেকটা প্রশ্নে। এই কোশ্চেনটা দেখো, দেখো সচরাচর এই প্রশ্নগুলো কিন্তু আমরা খুব কম সলভ করছি। তুমি যত নতুন কোশ্চেন সলভ করবা এবং সলভ করার ফলে বা তুমি যখন সাকসেসফুলি সলভ করতে পারবা, হ্যাঁ রেজাল্টটা মিলাতে পারবা, তখন দেখবা যে তোমার ভিতরে একটা কনফিডেন্স আসবে নতুন কোশ্চেন সলভ করলে। এই জন্য বেশি বেশি প্রশ্ন সলভ করবা। এই প্রশ্নটা দেখো, এখানে বলছে যে আয় বিবরণীতে কত টাকা দেখানো হবে। এখন আয় বিবরণীতে আমরা কি দেখাই? আয় বিবরণী বা বিশদ আয় বিবরণীতে আমরা মূলত আয় এবং ব্যয়টা দেখাই, তাই না? আয় এবং ব্যয়টা দেখাই নর্মালি। তো আয় এবং ব্যয়টা আমরা যেহেতু দেখাই, তো দেখো আগুনে বিনষ্ট যে 12,000 টাকা আছে, এই আগুনে বিনষ্ট এই 12,000 টাকা এটা কি একটা ব্যয়? আগুনে বিনষ্ট এটা কি? এটা একটা ব্যয়। আগুনে বিনষ্ট পণ্য বা আগুনে যতটুকু বিনষ্ট হয়েছে এটা কি একটা ব্যয়? তাহলে কত টাকা হইলো এখানে? 12,000 টাকা। এটা কত টাকা হয়েছে? 12,000 টাকা। তো এই সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি, তার মানে এটা সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত না, পুরাটাই ব্যয়। তারপর বলছে বিমা কোম্পানি ভাইয়া 65% ক্ষতিপূরণ প্রদানে সম্মত হয়েছে। তোমার প্রতিষ্ঠানে আগুনে পুড়ে 12,000 টাকা লস হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। এখন এখান থেকে যখন বিমা কোম্পানি 65% ক্ষতিপূরণ দিচ্ছে, তাহলে ওইটা কিন্তু তোমার আর ব্যয়ের মধ্যে থাকতেছে না। তো এখানে টোটাল খরচ হচ্ছে কত টাকা? টোটাল খরচ হচ্ছে 12,000 টাকা। এর মধ্যে 65% কে দিবে? 65% হচ্ছে ক্ষতিপূরণ দিতেছে কে? 65% ক্ষতিপূরণ দিব হচ্ছে তোমার বিমা কোম্পানি। তাহলে থাকে কত বাকি? 35%। এই 35% কি? এই 35% হচ্ছে তোমার ক্ষতি। তো আমি ডিরেক্টলি হচ্ছে ক্ষতির পরিমাণটাই বের করে ফেলি। এই 12,000 টাকার যদি আমি 35% ক্ষতি বের করি, তাহলে দেখবো টাকা আসবে 4,200 টাকা। কত টাকা? 4,200 টাকা। এটা হচ্ছে আমার আলটিমেটলি ব্যয় হয়েছে। আর এই ব্যয়টা আমরা কি করব? আয় বিবরণীতে পরিচালন ব্যয় হিসাবে দেখাবো। এই ব্যয়টা আমরা আয় বিবরণীতে পরিচালন ব্যয় হিসাবে দেখাবো। এই ব্যয়টা আমরা আয় বিবরণীতে পরিচালন ব্যয় হিসাবে দেখাবো। গট ইট? এই ব্যয়টা আমরা আয় বিবরণীতে পরিচালন ব্যয় হিসাবে দেখাবো। বুঝতে পারছি? কনসেপ্ট ক্লিয়ার? তো দেখো এই যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু নতুন কোশ্চেন। শিহাব শেয়ার ডান ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ।
তো এই যে নতুন প্রশ্নগুলো তুমি যদি এখন সলভ করতে পারো পরীক্ষার আগে, তাহলে তোমার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে এবং দেখবা যে এটা পরীক্ষার হলে গিয়েও কাজ করতেছে, কাজে দিবে। নিজের ভিতরে কনফিডেন্স যদি থাকে হাই, এবং যদি হচ্ছে তুমি প্রিভিয়াস এর প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারো ভালো করে, তখন পরীক্ষার হলে গিয়েও দেখবে এই বছর যে তুমি কোশ্চেন বুঝতে পারতেছো, যেমন প্রশ্নই হোক ডাজেন্ট ম্যাটার, তুমি দেখবে যে ইজিলি তুমি সলভ করতে পারতেছো। একদম পুরোপুরি নতুন নাম, সংখ্যাগুলো নতুন, তারপরে দেখবে তুমি কনফিডেন্স সলভ করতে পারবা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আয় বিবরণীতে শুধুমাত্র খরচটুকু দেখাবো। এখানে খরচ আছে টোটাল 12,000 টাকা। তো বীমা কোম্পানি 65% ক্ষতিপূরণ দিতেছে, বাকি 35% আমার এখানে ক্ষতি বা ব্যয়। এই ব্যয়টা আমরা আয় বিবরণীতে দেখা দেবো। ঠিক আছে? ওকে, এখন এই প্রশ্নগুলা দেখবা যে প্রিভিয়াস এর কিছু কিছু কোশ্চেন একদম ডিরেক্টলি রিপিট হয়েছে আরইউতে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। গত বছর ঢাবি থেকে একদম ডিরেক্টলি রিপিট হয়েছে, হুবহু রিপিট হয়েছে। ঠিক আছে? তো এই বছর হুবহু রিপিট হবে সম্ভাবনা আছে, কিছু কোশ্চেন রিপিট হতে পারে। যদি নাও হয় তারপর কি তোমরা পারবা না? অবশ্যই পারবা, যাদের বেসিক ক্লিয়ার আছে। আর বেসিক ক্লিয়ার না থাকলে কিছুটা হলে টাফ হবে। ঠিক আছে? ওকে, 3 হচ্ছে বি নাম্বার। ঐশী আনসার করছো, রাখি আনসার করছো, মাহাদি আনসার করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। সুবর্ণা, ওয়ালাইকুম আসসালাম। ওকে গ্রেট। তাহলে আমরা প্রথম যে 3টা কোশ্চেন সলভ করলাম, এই 3টা বুঝতে পারছি তো সবাই? ওকে, বুঝতে পারলে আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4। এবার আমরা নীতিমালা থেকে একটা প্রশ্ন সলভ করব। হিসাব বিজ্ঞানের কোন ধারণা বা নীতি অনুসারে স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়? সো শুধু একটা না ভাইয়া, আমি হচ্ছে 3টাই বলে দিচ্ছি, 3টা থেকে প্রশ্ন কিন্তু আসে। অবচয়, তারপরে অবলোপন, অবক্ষয়, অবচয়, অবলোপন এবং হচ্ছে অবক্ষয়, অবচয়, অবলোপন এবং অবক্ষয়। এই 3টা দেওয়া হয় হিসাব বিজ্ঞানের চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। কোনটা অনুসারে বলতো? চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। এখন এখানে আরেকটা জিনিস মনে রাখবা, এই অবচয়, এখান থেকে প্রশ্ন আসবে যে অবচয়কে ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুসারে? তো অবচয়কে ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়, ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয় যদি প্রশ্ন আসে অবচয়কে ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়, এটা হবে তোমার মিলকরণ নীতি। এটা হবে মিলকরণ নীতি, মনে থাকবে? অবচয়কে ব্যয় হিসাবে দেখানো হয়, এটা হচ্ছে মিলকরণ নীতি। আর যদি প্রশ্ন আসে অবচয় বর্ণনা করা হয় কোন নীতি অনুসারে, অবচয় বর্ণনা করা হয়, তাহলে হবে পূর্ণ প্রকাশ নীতি। অবচয় বর্ণনা করা হয় হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে? অবচয়টা বর্ণনা করা হয় হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। এটা মনে রাখবা। তো এখানে একটা জায়গায় অনেক কনফিউশন, এবং এই কনফিউশনটা প্রায় আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী করে থাকি। কি সেটা? এই যে অবচয় বর্ণনা করা হয়, বললাম না যে অবচয়টা বর্ণনা করা হয় হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুসারে, এটা বললাম। এখন অনেকে কি করবা, যে বর্ণনা দেখলে তোমরা পূর্ণ প্রকাশ দিয়ে দিবা। তো প্রিভিয়াস এর একটা প্রশ্ন আছে এভাবে যে অবচয়কে অবচয় ব্যয় হিসাবে বা চার্জ হিসাবে বর্ণনা করা হয়, এভাবে দিছে। এটা কোন নীতি অনুসারে? যদি আসে যে অবচয়কে ব্যয় হিসাবে দেখানো হয়েছে বা চার্জ ধরা হয়েছে বা অবচয়কে ব্যয় হিসাবে ধার্য করা হয়েছে, তখন কিন্তু তোমার চলমান প্রতিষ্ঠানের ধারণা হবে যে অবচয় ব্যয়কে বা অবচয়কে ধার্য করা হয়েছে, অবচয় ধার্যকে বর্ণনা করা হয়েছে, এভাবে যদি থাকে, মানে প্রথমে ধার্য কথাটা থাকবে, তাহলে কিন্তু তোমার চলমান প্রতিষ্ঠান ধারণা দিতে হবে। তখন বুঝে নিবা যে অবচয়কে লিপিবদ্ধ করা হয় বা অবচয়কে প্রদর্শন করা হয়, এটাকে বোঝাচ্ছে। আর ডিরেক্টলি যদি চলে আসে যে অবচয় বর্ণনা করা হয় কোন নীতি অনুসারে, তখন হবে তোমার পূর্ণ প্রকাশ নীতি। আর যদি আসে অবচয় ধার্যকে বর্ণনা করা হয়, অবচয় ধার্যকে বর্ণনা করা হয়, তাহলে ধার্যকে প্রায়োরিটি দিবা, ধার্যকে। ঠিক আছে? তখন হবে তোমার চলমান প্রতিষ্ঠানের ধারণা। আর যদি কোশ্চেন আসে যে ডিরেক্টলি অবচয়কে একটা ব্যয়, একটা খরচ, তো অবচয়কে ব্যয় বা খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয়, তখন হবে তোমার হচ্ছে মিলকরণ নীতি। তখন হবে মিলকরণ নীতি। হ্যাভ ইউ গট ইট অর নট? তখন হবে মিলকরণ নীতি। ঠিক আছে? তখন হবে মিলকরণ নীতি। বুঝতে পারছি? তখন হবে মিলকরণ নীতি। এই 3টা একসাথে লিখে রাখো। আবারও বলতেছি, অবচয় লিপিবদ্ধ করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। অবচয়, অবক্ষয় এবং হচ্ছে কি অবলোপন বা শূন্যীকরণ, অবচয়, অবক্ষয়, অবলোপন বা শূন্যীকরণকে লিপিবদ্ধ করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে, নাম্বার 1। নাম্বার 2, অবচয়কে ব্যয় হিসাবে প্রদর্শন করা হয় বা লিপিবদ্ধ করা হয়, এটা মিলকরণ নীতি অনুসারে। মিলকরণ নীতির মূল কথা কি বলতো? এটা হচ্ছে আয় অর্জনের বিপরীতে যতটুকু ব্যয় হয়। সর্বশেষ অবচয়কে ডিরেক্টলি যদি বলে বর্ণনা করা হয়, তখন হবে পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। এই 3টা বুঝতে পারছি? ওকে, সো বুঝতে পারলে আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 5।
এই প্রশ্ন দেখো, নিচের কোনটি অগ্রাধিকার শেয়ারের জন্য সত্য? অগ্রাধিকার শেয়ারের জন্য সত্য কোনটা এটা বলছে। তো আমরা এখানে মনে রাখবো, যেমন ধরো ঋণপত্র, কি আছে ঋণপত্র, ঋণপত্র, তারপরে কি আছে অগ্রাধিকার শেয়ার মূলধন, ঋণপত্রের পর আছে অগ্রাধিকার, অগ্রাধিকার শেয়ার মূলধন, ঋণপত্রের পরে আছে অগ্রাধিকার শেয়ার মূলধন, এবং সর্বশেষ সাধারণ শেয়ার হোল্ডার, সাধারণ শেয়ার হোল্ডার, সাধারণ শেয়ার হোল্ডার, সাধারণ শেয়ার হোল্ডার। এখন দেখো ভাইয়া পুরা, এই যে এটা হচ্ছে কি একটা দায়, এটা কি একটা দায়। তো কোম্পানির যদি কোনো দায় থাকে, কোম্পানির যদি দায় থাকে, প্রথমত ওই দায়টা পরিশোধ করে দিতে হবে। দেন অগ্রাধিকার শেয়ার মালিকদের আগে অগ্রাধিকার দিতে হবে, অগ্রাধিকার শেয়ার মালিকদের আগে অগ্রাধিকার দিতে হবে, এবং সর্বশেষ গিয়া তোমার কি করবে, সাধারণ শেয়ার হোল্ডাররা কি পাবে, লাভের অংশ পাবে। তার মানে ভাইয়া এই যে সাধারণ শেয়ার হোল্ডার বা অগ্রাধিকার শেয়ার মূলধন, এইগুলো সবগুলো ইকুইটির অংশ, এগুলোকে বলা হয় ইকুইটির অংশ। কোম্পানি ব্যবসার ক্ষেত্রে বলা হয় অ্যাসি, শেয়ার হোল্ডার্স ইকুইটি, ইকুইটির অংশ, বা কোম্পানি ব্যবসার ক্ষেত্রে বলা হয় অ্যাসি, শেয়ার হোল্ডার্স ইকুইটি। তো দেখো এই অগ্রাধিকার শেয়ার এটা কি হচ্ছে তাহলে, এই অগ্রাধিকার শেয়ারটা হচ্ছে তাহলে ভাইয়া দায় এবং মালিকানা সত্ত্ব বা ইকুইটির অংশ, কারণ এইগুলো প্রত্যেকটাকে ইকুইটি বলা হয়। সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার মূলধন, এগুলোকে ইকুইটি বলা হয়, মানে শেয়ার হোল্ডারদের সত্ত্ব বলা হয়। তাহলে মাঝখানে কি আছে, অগ্রাধিকার শেয়ার মূলধন, এই জন্য একে কি বলা হবে, এটাকে বলা হবে ঋণ। এই যে ঋণ, ঋণ অথবা দায়, ঋণ অথবা দায় এবং হচ্ছে ইকুইটি বা মূলধন, এটার একটা অংশ, বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব এবং দায়ের একটা অংশ হচ্ছে কি, বা সংমিশ্রণ হচ্ছে তোমার অগ্রাধিকার শেয়ার মূলধন। এই যে দেখো এখানে এটি সাধারণত মূলধন এবং ঋণের মিশ্রণ। হ্যাভ ইউ গট ইট অর নট? সাধারণ শেয়ার এবং ইকুইটি, ঋণের মিশ্রণ। বুঝতে পারছি? তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র এখানে লাগবে ব্যাপারটা এমন না, এই প্রশ্নগুলো কিন্তু তোমার ম্যাথে আসবে। ওই যে তোমার থাকবে যে অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা, মানে সাধারণ শেয়ার হোল্ডাররা শেয়ার প্রতি সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পাবে। তো প্রতিষ্ঠানের একটা নিট মুনাফা দেওয়া থাকবে, একটু বুঝাই দিচ্ছি। মনে করো প্রতিষ্ঠান নিট মুনাফা আছে 2 লক্ষ টাকা। এখন এই 2 লক্ষ টাকা থেকে দেখবা যে অগ্রাধিকার শেয়ার মালিক যতটুকু পাবে সেটা বাদ দিয়ে দিবা। ধরো এমন হয় অগ্রাধিকার শেয়ার মূলধন আছে 2 লক্ষ, এই 2 লক্ষ টাকার ধরো 12% তারা কি পাবে, 12% হচ্ছে পাবে হচ্ছে লভ্যাংশ। তাহলে 12 দুগুণে 24, এই 24,000 টাকা বাদ দিতে হবে। আবার যদি হচ্ছে ঋণ থাকে তাহলে সেটাও পরিশোধ করতে হবে। তো এই 24,000 টাকা বাদ দিবা, 24,000 টাকা বাদ দিলে কত থাকে, এখান থেকে 1,76,000 টাকা। এই 1,76,000 টাকা কে পাবে, সাধারণ শেয়ার হোল্ডাররা। যদি বলে সাধারণ শেয়ার হোল্ডাররা শেয়ার প্রতি কত পাবে, তখন সাধারণ শেয়ার মূলধনকে, এই যে সাধারণ শেয়ার মূলধন কত পাচ্ছে 1,86,000, তাহলে সাধারণ শেয়ার সংখ্যা 50। তো শেয়ার মূলধনকে শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করলে শেয়ার প্রতি লভ্যাংশটা তখন বের হয়ে যাবে। বুঝতে পারছি শিহাব? বুঝতে পারছি কিনা বলো? তখন হচ্ছে এটা বের হয়ে যাবে। ওকে ওকে, সো আমরা চলে যাচ্ছি তাহলে পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 5। তার আগে ওনলি জিএসটি কোর্স, তোমাদের যাদের স্বপ্ন আছে গুচ্ছ অধিভুক্ত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার, এখন কিন্তু 19টি থেকে 20টি বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, নওগাঁ বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে। এবং অনেকের এই স্বপ্ন, অনেকে হচ্ছে এতদিন প্রিপারেশনে নেয় এমন তোমার অনেক বন্ধু থাকতে পারে, অনেক ফ্রেন্ড থাকতে পারে, ভাই থাকতে পারে, বোন থাকতে পারে। অনেকের হচ্ছে টার্গেট ছিল জিএসটির জন্য আমি প্রিপারেশন নিব, বা 7 কলেজ অথবা ন্যাশনালের জন্য প্রিপারেশন নিব। তো তাদের জন্য কিন্তু একদম গ্রেট একটা অপরচুনিটি। তোমাদের কিন্তু গুচ্ছের পরীক্ষা হবে মার্চ মাসে গিয়া, 27 তারিখে মেবি মার্চে। তার মানে তোমরা 2 মাসের বেশি সময় পাচ্ছ। তো এটার জন্য কিন্তু একদম শুরু থেকে একটা প্রিপারেশন নিতে পারবা পূর্ণাঙ্গ, ঠিক আছে? তো তোমরা যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী, তাদের তো কোনো টেনশনই নাই। আইএডুকেশন ভাই সার্ভিসে কোনো কমতি নাই, সার্ভিসে তারা যতটুকু বলে তার থেকে অনেক অনেক বেশি দেয়, ঠিক আছে? তারা ফ্রিতে পাবে। আর যারা একদম নতুন আসি, এবং তোমরা বিশেষ করে আমাদের পেইড বেসে যারা আসো, তোমরা হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবকে জানাবে, তোমরা তো আমাদের ক্লাসগুলো করছো এবং জানো আমরা কেমন সার্ভিস দিই, ঠিক আছে? এবং এই কোর্সটা কিন্তু এখন ভর্তি চলছে। আমরা ফেব্রুয়ারি 7 তারিখ থেকে ক্লাস শুরু করব। ফেব্রুয়ারি 7 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। ফেব্রুয়ারি 7 তারিখ, 7ই ফেব্রুয়ারি থেকে আমরা ক্লাস শুরু করব ইনশাল্লাহ, ঠিক আছে? 7ই ফেব্রুয়ারি থেকে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করব। ওকে, তো দ্রুত ভর্তি হতে বলে এখন ডিসকাউন্টে মাত্র 1499 টাকায় ভর্তি চলছে। এখানে কিন্তু গিফট কোর্স হিসাবে তোমরা এই যে দেখো বেসিক ক্লিয়ার জন্য 40 দিনের একটা গুছানো তোমরা কি করতে পারো, প্রস্তুতি নিতে পারবা। পাশাপাশি হচ্ছে আমরা এক্সাম নিব প্রতিটা
টপিকের উপরে প্রত্যেকটা সাবজেক্টের পাশাপাশি বেসিক যে ক্লাসগুলো আছে রেকর্ড এটা আমরা দিয়ে দিব একদম, ঠিক আছে। সো ডিসকাউন্টে ভর্তি চলছে, দ্রুত ভর্তি হয়ে যাও যদি স্বপ্ন থাকে গুচ্ছ অধিভুক্ত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার, এবং যদি চাও যে আমি পাবলিকিয়ান হব, বা যদি চাও আমি হচ্ছে 7 কলেজের যে কোনো একটা কলেজে পড়বো, এটাও ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে। ওকে, তো তোমাদের জন্য কিন্তু গ্রেট একটা অপরচুনিটি। ওকে, দেন আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6, কোনটি বকেয়ার সমন্বয়, এটা বলছে বকেয়ার সমন্বয় কোনটা। তো আমরা এখানে হচ্ছে বকেয়ার সমন্বয়টা দেখব। তো দেখো বকেয়ার সমন্বয়, প্রথমত আমরা এই সমন্বয় দাখিলার এইগুলো মনে রাখবো। অনুপার্জিত আয়টা, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সময় আসার একটা সমন্বয় আছে অনুপার্জিত আয়। বিকল্প নাম মনে রাখবা অনুপার্জিত, এটার আরেকটা নাম আছে অগ্রিম বা অনর্জিত আয়, এ একটা, আর হচ্ছে বকেয়া আয়টা, এটা সমন্বয় শিখবা। যেমন বকেয়া আয়, এটা কি পুরোটা কি বলতো, বকেয়া আয়টা হচ্ছে একটা সম্পদ, তাই না, শর্টকাট ট্রিক্স। এই বকেয়া আয় পুরোটাকে একটা, এই বকেয়া আয়টা হচ্ছে সম্পদ, বকেয়া আয়টা কি একটা সম্পদ, ঠিক আছে। তো এখানে যদি এটা আমরা সমন্বয় করি তাহলে আমার কি করবে, এখানে আয় বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে, আর এখানে তোমার সম্পদ বৃদ্ধি পাবে সমন্বয় করলে, আয় বৃদ্ধি পাবে সম্পদ বৃদ্ধি পাবে, ঠিক আছে, আয় বৃদ্ধি পাবে সম্পদ বৃদ্ধি পাবে, গট ইট, আয় বৃদ্ধি পাবে সম্পদও বৃদ্ধি পাবে, ক্লিয়ার, আয় বৃদ্ধি পাবে সম্পদ বৃদ্ধি পাবে, বুঝতে পারছি। আনসার করে নি কেন, ফার্স্ট আনসার করো, ফার্স্ট। ওকে, আকাশমণি লেখছো ডি নাম্বারটা। বকেয়ায় কি হচ্ছে তোমার দায়, বকেয়ায় হচ্ছে সম্পদ, আয় অর্জিত হয়ে গেছে, আয় অর্জিত হয়ে গেছে কিন্তু এখনো টাকা পরিশোধ করা হয় নাই, আয় অর্জিত হয়ে গেছে কিন্তু এখনো টাকা পরিশোধ করা হয় নাই, এটা হচ্ছে তোমার বকেয়া আয়, ঠিক আছে। তো এটা তোমার প্রাপ্য, ভাই তুমি কাজ করে ফেলছো, তুমি সার্ভিস দিয়ে ফেলছো, তুমি যেহেতু সার্ভিস দিচ্ছ তার মানে এটা তোমার কি হয়েছে, প্রাপ্য হয়ে গেছে, যেহেতু কাজ করছো তুমি টাকা পাবেই পাবে, এটা তোমার প্রাপ্য হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এই বকেয়া আয়টা হচ্ছে একটা সম্পদ, আর এটার যদি আমরা হচ্ছে সমন্বয় দাখিলা দেই তাহলে হিসাবকালে আমার আয় বাড়তেছে, আয় বাড়তেছে, আয়ও বাড়তেছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তো বকেয়া এটা হচ্ছে কি সম্পদ, আমরা শর্টকাট ট্রিক্সে শিখছি যে বকেয়া দুইটার ক্ষেত্রেই, বকেয়া আয় এবং বকেয়া ব্যয় দুইটার ক্ষেত্রে দুইটা পক্ষে বৃদ্ধি পায়, তার মানে বকেয়া এটা হচ্ছে সম্পদ, এখানে আয়ও বৃদ্ধি পাবে সম্পদ বৃদ্ধি পাবে, আয়ও বৃদ্ধি পাবে সম্পদ বৃদ্ধি পাবে, আর বকেয়া ব্যয়টা হচ্ছে কি একটা দায়, তার মানে এখানে দায়ও বৃদ্ধি পাবে ব্যয়ও বৃদ্ধি পাবে, তাহলে বকেয়ার ক্ষেত্রে দুইটা পক্ষে বৃদ্ধি পায়। আবার হচ্ছে তোমার অগ্রিমের ক্ষেত্রে একটা বাড়বে একটা কমবে, শর্টকাট ট্রিক্স ভাই। আর নর্মালি তো আমি স্বাভাবিক নিয়মতে শিখাই সব সময় ভাই, আর জন্য আমাদের অ্যাকাউন্টিং ম্যারাথন ক্লাস নিয়েন। এই যে দেখো মিম খাতুন বলছে, বা আমার আর অনেকেই বলছে, সেলিম বলছে, তারপর হচ্ছে সুবর্ণা বলছে। এখন দেখো একটা ক্লাস নিতে আমাদের কিন্তু মানে অনেক পরিশ্রম করা লাগে সহজ ভাষায়। আর যেমন ধরো আমি স্লাইড তৈরি করব, কোশ্চেন অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অ্যাড করব, এখানে ক্লাস ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। তো একটা ম্যারাথন ক্লাস নিলেও তো আর 1 ঘন্টা নিলে হয় না, অ্যাটলিস্ট তো 3 থেকে 4 ঘন্টা নেওয়া লাগে। এবং তোমাদের যদি আমি এমন হতো যে অনেক বেশি রেসপন্স পাচ্ছি বা অনেকেই ক্লাস করবে এরকম যদি হতো, একটা পসিবিলিটি থাকতো বা আমরা নিতাম। এখন তোমাদের যে অবস্থা, এই অবস্থায় হচ্ছে ক্লাস নিলে কোনোভাবে পোষাবে না, এটা আমার জন্য না। আমি হচ্ছে যদি দেখি ম্যানেজ করতে পারি তাহলে অবশ্যই তোমাদের জন্য একটা ম্যারাথন ক্লাস ইনশাল্লাহ নিব, এতটুকু তোমাদেরকে আমি হচ্ছে প্রতিশ্রুতি দিয়ে যেতে পারি, ঠিক আছে। তো হোপফুলি সমস্যা নেই, আমাদের স্টুডেন্ট যারা আছে তোমাদের জন্য এতটুকু করতেই পারি। তো আজকে কয় তারিখ, 21 তারিখ মেবি। সো যদি ম্যারাথন ক্লাস নেই হয়তো কালকেই নিব, বা কালকে না নিলে পরশু দিন নিব, ঠিক আছে। তো তোমাদেরকে ইনশাল্লাহ জানাই দেবো আমি, হ্যাঁ। তো আমি যেই ক্লাসগুলো নিলাম আজকে 5 নাম্বার ক্লাস, এই 5টা ক্লাস করে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমনও থাকবে। আর যেই পিডিএফটা দিছি অলরেডি, এই পিডিএফটা পড়ে নিবা নিজের মতো করে। সো হোপফুলি পিডিএফটা পড়লে কমন পাবে। আর এখনও যে কয়েকদিন বাকি আছে তোমরা নিজেদের মতো করে প্রিভিয়াসের কোশ্চেনগুলো দেখো, পিডিএফ দেখো, বা এতদিন যেগুলো পড়ছো তোমার নোট খাতা এগুলো রিভিশন দাও। রিভিশনটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর রিভিশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, রিভিশন দাও, অনেক বেশি বেশি রিভিশন দাও। ওকে ভাইয়া, 24 তারিখ আপনার কোন জায়গায় থাকবেন? আশিক খান, 24 তারিখ আমরা কোন জায়গায় থাকবো? যারা ঢাকায় আসো সো হোপফুলি তোমাদের সাথে দেখা হবে, আমরা বটতলে থাকবো। তবে এটাও জানাই দিব আমরা কোথায় থাকবো, বা যদি নাও থাকি টিম সেটাও জানাই দিব, তবে আমি অ্যাটলিস্ট থাকবো, ঠিক আছে। আমার ক্যাম্পাস তো কোনো প্রবলেম না, আমার ক্যাম্পাসে হচ্ছে তোমরা পরীক্ষা দিতে আসবা, দেখতেই পারি, দেখা করতেই পারি।
হতাশ হওয়ার কিছু নাই, আমরা যে ক্লাসগুলো নিলাম এইগুলোই দেখো, প্র্যাকটিস করো। তো সমন্বয় দাখিলাটা তোমরা একটু ভালো করে দেখবা, বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, এই চারটা, জাস্ট এই চারটা। তারপর আমরা একটা প্রশ্ন দেখব। সেই কোশ্চেনটা খুবই কঠিন একটা প্রশ্ন, অনেকের মনে হতে পারে, তবে এই কঠিন প্রশ্ন সহজভাবে বোঝানোর জন্য আমি আছি। হ্যাঁ, তো একটা কোম্পানির মোট মুনাফা ছিল 100 মিলিয়ন টাকা, কর হার 40%। যদি তারা 24 মিলিয়ন টাকা কর পরিশোধ করে থাকে তবে তাদের পরিচালন ব্যয় কত হবে? সবাই আমরা জানি যে মোট মুনাফা থেকে, এই যে মোট মুনাফা, এই মোট মুনাফা থেকে যদি আমি নিট মুনাফা বাদ দেই, ধরো মোট মুনাফা থেকে যখন আমি পরিচালন ব্যয় বাদ দিব, পরিচালন ব্যয় বাদ দিব, তখন আমি কি পাবো? নিট মুনাফা। তো মোট মুনাফা থেকে যখন আমি নিট মুনাফা বাদ দিব, তখন আমি কি পাবো? মোট মুনাফা থেকে একটু মুছে দিলাম, এখানে কর হার দেওয়া আছে। তো দেখো এখানে মোট মুনাফা কত ভাই? মোট মুনাফা 100 মিলিয়ন। আর কর হার, করটা কি করতে হবে? এখান থেকে বাদ দিতে হবে। কর হার কত? কর হার হচ্ছে 40 মিলিয়ন বা 40%, বাদ দিলে দেখো 60 মিলিয়ন। এই যেই পাইলাম মোট, এটার নাম কি? নিট মুনাফা। এটার নাম নিট মুনাফা 60। তো দেখো যদি হচ্ছে আমরা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দেই, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পাওয়া যায় নিট মুনাফা। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পাওয়া যায় নিট মুনাফা। তো মোট মুনাফা থেকে যদি আমি নিট মুনাফা বাদ দিই তাহলে কি পাবো? পরিচালন ব্যয়। তাহলে দেখো এখানে এই যে মোট মুনাফা আছে কত টাকা, এখানে মোট মুনাফা আছে 100 মিলিয়ন, আমরা নিট মুনাফা পাইলাম কত? 60। তো মোট মুনাফা থেকে যদি আমি নিট মুনাফা বাদ দেই তাহলে দেখো যে 40 মিলিয়ন, এটা হচ্ছে পরিচালন ব্যয়। সিম্পল, যেমন মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পাওয়া যায় নিট মুনাফা, আর এবার আমি মোট মুনাফা থেকে বাদ দিয়ে দিলাম নিট মুনাফা, তাহলে কি পাবো? পরিচালন ব্যয়। ইজি, বুঝতে পারছি? ও তোমাদের সেন্টার আর ইউতে ভাইয়া, রাজশাহীতে আসবেন না আপনারা? So, আমরা নর্মালি হচ্ছে ধরো আগে কি করতাম, আগে ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওদের ক্যাম্পাসে পরীক্ষা হতো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হতো। তো ঢাকার মধ্যে যেগুলো আছে সেগুলো তো আমরা যাই আশেপাশে। তো রাবিতে আগে আমরা যেতাম, প্রতি বছরে যেতাম। চট্টগ্রামে যেতাম, বা এমনিতে অন্য কোথাও পাবলিক ইউনিভার্সিটি এইগুলোতেই যেতাম, মানে বড়গুলাতে। আর এখন যেটা হয়েছে, এখন তো বিভাগীয় শহরে হয়, এই জন্য ওভাবে আর যাওয়া হয় না। তো আমরা সংবর্ধনা যখন দিব তখন হচ্ছে রাজশাহীতে সংবর্ধনা দিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা দিব, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা দিব। তো তখন হচ্ছে তোমাদের সাথে দেখা হবে। আর এমনিতে হচ্ছে এখন আপাতত হচ্ছে না, ঠিক আছে? আর যাই হোক, মন খারাপ করার কোনো রিজন নাই। তো হোপফুলি চান্স পাও তোমরা, এটাই দোয়া থাকবে। পরীক্ষা দিবা, নিজের উপরে একটা কনফিডেন্স থাকবে, কনফিডেন্স রাখবা, সেলফ কনফিডেন্স অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আশা করি সবাই সবার স্বপ্নগুলো পূরণ করতে পারবা। দিন শেষে তোমাদের চান্স হোক, এটাই আমরা চাই। দেন হচ্ছে আমাদের অফিসে চলে আসবে দেখা করার জন্য, ঠিক আছে? একদম ডিরেক্টলি চলে আসবা। ওকে, সো এবার আমরা অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ থেকে আরেকটা ম্যাথ সলভ করব। সো এই কোশ্চেনটা সবাই একবার করে একটু পড়ো। এখানে আমরা হচ্ছে মুনাফাটা বন্টন করব, নর্মালি হচ্ছে মুনাফা বন্টন করব। হ্যাঁ, তো এখানে বলছে যে অংশীদারদের লাভ ক্ষতি বন্টনের অনুপাত আছে 5:3:2 হলে সি এর লাভের পরিমাণ কত, এটা বলছে। এখন এখানে দেখো তাদের নিট আয় কত? 60,000 টাকা। তো নিট আয় কত আছে ভাইয়া? নিট আয় 60,000 টাকা। এবার এখানে দেখো রেশিও আছে 5:3:2, 5:3:2, তার মানে চুক্তি করা আছে 5 আর 3 8, 8 আর 2 কত? 10। এই যে 10 ধারা আমি কি করব? ভাগ করব। এবার কি চাইছে? সি এর লাভের পরিমাণ কত, এটা চাইছে না? তো সি এর লাভের পরিমাণ, সি কত? 2। তাহলে দেখো আমি ভাগ করলে এখানে আছে 6,000, আর 6 দুগুণে 12,000 টাকা। এই যে 12,000 টাকা আমরা পেয়ে গেলাম। এই 12,000 টাকার নামে কি বলতো? এটাই হচ্ছে সি পাবে। হ্যাঁ, বন্টনকৃত মুনাফার সি পাবে এতটুকু। মনে রাখবা, আমরা নর্মালি হচ্ছে মুনাফাটা বন্টন করি সমান হারে। কিভাবে? সমান হারে। তার মানে আমরা নর্মালি মুনাফা বন্টন করি সমান হারে, ঠিক আছে? মুনাফা বন্টন করি সমান হারে। আর যদি হচ্ছে প্রথমত দেখবো যে চুক্তি করা আছে কিনা। যদি চুক্তি করা থাকে তাহলে চুক্তি অনুসারে মুনাফা বন্টন করতে হবে, আর চুক্তি না করলে সমান হারে মুনাফা বন্টন করতে হবে। আর যখন এই যে অংশীদারি ব্যবসা ভ্যানিশ হয়ে যাবে, মূলধন ভ্যানিশ হয়ে যাবে, তখন হচ্ছে বা অবসানের সময়, তখন আমরা মুনাফা বন্টন করব কোথায়? তখন আমরা হচ্ছে মুনাফাটা বন্টন করব
মূলধন ব্যালেন্সের ভিত্তিতে অবসানের সময়, যখন অবসান হয়ে যাবে তখন মুনাফাটা আমরা মূলধন ব্যালেন্সের ভিত্তিতে বন্টন করবো। ভাইয়া এডুকেশন গ্রুপের কি কোনো ভাইয়া আসবেন? আচ্ছা, এটা হচ্ছে হয়তো না, আমি যতটুকু জানি। তারপর যদি কেউ থাকে হোপফুলি জানাই দেবো, ঠিক আছে? আরও তো আমাদের অনেক শিক্ষার্থী আছে এবং আমাদের সাথে কাজ করে অনেকে মেন্টর হিসাবে, ওরাও আছে বর্তমানে কয়েকজন। ওকে, সো পরবর্তী কোশ্চেন নাম্বার 9। এই কোশ্চেনটা একটু এলোমেলো হয়ে গেছে, তারপর একবার করে একটু দেখো। বলছে যদি প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে থাকে তবে নিচের কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? এখন প্রারম্ভিক মজুত পণ্য যদি রেওয়া মিলে থাকে, আমরা সবাই জানি যে সমন্বিত ক্রয়, এই যে সমন্বিত ক্রয় বা সমন্বিত ব্যয় বা সমাপনী মজুত পণ্য অথবা পণ্য বিক্রয়, এই তিনটা তখন কি রেওয়া মিলে যাবে না। তো যাবে কোনটা? মজুত ক্রয়। এই মজুত ক্রয় বলতে শুধুমাত্র ক্রয়কে বোঝাচ্ছে, এরকম, হ্যাঁ, ক্রয় মূল্যকে বোঝাচ্ছে। তাহলে আমাদের ক্রয় মূল্যটা কি করবে? ক্রয় মূল্যটা হচ্ছে যাবে, হ্যাঁ, ক্রয় মূল্যটা তখন হচ্ছে রেওয়া মিলে যাবে। আমরা জানি যে নর্মালি হচ্ছে সমাপনী মজুত পণ্য কি করা হয় না, রেওয়া মিলে যায় না, ঠিক আছে? তো প্রারম্ভিক মজুত পণ্য যখন থাকবে তখন এই সমাপনী মজুত পণ্য, সমন্বিত ক্রয় এবং বিক্রয় এগুলো কি রেওয়া মিলে যাবে না। কিন্তু রেওয়া মিলে যাবে কোনটা? যাবে হচ্ছে ক্রয়টা, ক্রয়ের পরিমাণটা বা মজুত ক্রয়টা, এটা তখন রেওয়া মিলে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি? এটা তখন রেওয়া মিলে যাবে, এটা তখন রেওয়া মিলে যাবে। 9 হচ্ছে ডি নাম্বার, ইয়েস এক্স্যাক্টলি। রাখি হচ্ছে কার্ড আনসার দিচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছে একটু ট্রাই করো, সবাই একটু ট্রাই করো, বাকি যারা আছে সবাই একটু ট্রাই করি। সবাই মনে করো আজকেরটা ম্যারাথন ক্লাস, ক্লাস করো, অ্যাক্টিভলি ক্লাস করো। সো তাহলে আমরা আরও কিছু এমসিকিউ সলভ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এটা তাহলে বুঝতে পারছি। তারপর একটু বলে দেই তোমাদের কিভাবে তোমরা মনে রাখবা যে প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওয়া মিলের শত্রু। তার মানে প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওয়া মিলের শত্রু। যত প্রারম্ভিক টাকা আছে, হ্যাঁ, যত প্রারম্ভিক টাকা আছে, যেমন ধরো ব্যাংক, তারপর হচ্ছে কি হাতে নগদ, তারপর হচ্ছে কি যেমন ধরো দেনাদার বা প্রাপ্য হিসাব, এগুলো টাকা রেওয়া মিলে যায় না কোনটা? প্রারম্ভিক টাকা। সমাপনী কি? বস্তু। তার মানে বস্তু সবগুলো সমাপনী, এগুলো রেওয়া মিলে যাবে না। তো আমরা লাইনটা কিভাবে মনে রাখবো? প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওয়া মিলের শত্রু। প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওয়া মিলের শত্রু। প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওয়া মিলের শত্রু। তাহলে এখানে হচ্ছে তোমার টাকাগুলো প্রারম্ভিকগুলো যাবে না, আর বস্তু হচ্ছে সমাপনীগুলো যাবে না। যেমন মনে করো এই যে মজুদ পণ্য, মণিহারি, এগুলো কি বস্তু না? এগুলো যাবে না সমাপনীটা। হ্যাভ ইউ গট ইট অর নট? এগুলো যাবে না সমাপনীটা, বুঝতে পারছি? এগুলো যাবে না কোনটা? সমাপনীটা। ওকে, সো দেন আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। যে উদ্বৃত্ত পত্রে চলতি সম্পদটা সাজাতে হয় সাধারণত নিম্নের কোনটি অনুসরণ করে? তাহলে চলতি সম্পদ আমরা কিভাবে সাজাই? এই চলতি সম্পদটা আমরা তারল্য অনুসারে সাজাই। চলতি সম্পদ কিভাবে সাজাই? চলতি সম্পদটা আমরা তারল্য অনুসারে সাজাই, ঠিক আছে? চলতি সম্পদটা আমরা তারল্য অনুসারে সাজাই। এখন তারল্য জিনিসটা কি ভাই? যে সম্পদটা যত তাড়াতাড়ি নগদ টাকা রূপান্তর করা যায় সেটা তত ভালো তরল সম্পদ। মনে করো প্রথমে হচ্ছে হাতে নগদ, এটা তো নগদই আছে, তার মানে এটা সবচেয়ে ভালো তরল সম্পদ। তারপরে মনে করো ব্যাংক, বর্তমানে নগদ টাকা যা ব্যাংক সেম বহন করা হয়, এবং যার কাছে একটা এটিএম কার্ড আছে যে কোনো সময় তুমি টাকা উঠাতে পারবা, কেনাকাটা করতে পারবা, ঠিক আছে? তারপরে মনে করো দেনাদার বা প্রাপ্য, তারপরে কি আছে? দেনাদার অথবা এটার আরেকটা নাম হচ্ছে প্রাপ্য, দেনাদার অথবা প্রাপ্য। তারপর মনে করো অগ্রিম খরচ, তারপরে কি অগ্রিম খরচ বা ব্যয়। দেন হচ্ছে সমাপনী মজুত পণ্য, দেন কি আছে? দেন হচ্ছে সমাপনী মজুত পণ্য, ঠিক আছে? এই তিনটা তাহলে আমরা পেয়ে গেলাম এখানে, হ্যাঁ? এই যে দেখো, এটা হচ্ছে তারল্য। এই তারল্য অনুসারে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদটা লিপিবদ্ধ করে থাকি তারল্য অনুসারে। হ্যাভ ইউ গট ইট অর নট? তাহলে তারল্য অনুসারে কি করি আমরা? লিপিবদ্ধ করে থাকি। এই তো রুবাইয়া বিশ্বাস আনসার করছো, তারপরে মিম খাতুন, ঐশী, সালিম, লুবানা,
অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন মনে রাখবা চলতি দায়টা তাহলে কিভাবে প্রদর্শন করা হয় বা দেখানো হয় আর্থিক অবস্থার বিবৃতিতে, এটা হচ্ছে গুরুত্ব অনুসারে। চলতি দায় এটা দেখানো হয় গুরুত্ব অনুসারে, ঠিক আছে? তাহলে চলতি দায়টা এটা কি করা হয়, এটা হচ্ছে গুরুত্ব অনুসারে দেখানো হয়ে থাকে। বুঝতে পারছি? বুঝতেছি তো? ওকে, সো নোট করে ফেলো। চলতি দায়টা মনে রাখবা, দায়টা হচ্ছে তাহলে কি অনুসারে, দায়টা হচ্ছে তোমার গুরুত্ব অনুসারে। দেন বলছে নিচের কোনটির জন্য সমন্বয় দাখিলা প্রয়োজন হয় না, কোনটার জন্য সমন্বয় দাখিলার প্রয়োজন হয় না। দেখো সমন্বয় দাখিলার হতে হলে, সমন্বয় দাখিলা হতে হলে অবশ্যই দুইটা হিসাব থাকতে হবে, একটা হচ্ছে স্থায়ী হিসাব আরেকটা অস্থায়ী হিসাব। যেমন মনে করো সমন্বয় দাখিলার প্রধান বিষয়বস্তু হচ্ছে দুইটা, একটা হচ্ছে অগ্রিম এবং আরেকটা হচ্ছে বকেয়া। অগ্রিম আয় অগ্রিম ব্যয়, বকেয়া আয় বকেয়া ব্যয়। এছাড়া আমরা হচ্ছে অবচয়, কুঋণ, হ্যাঁ, তারপরে সম্ভার, এই তিনটা আরও কি করি আমরা সমন্বয় দাখিলা দিয়ে থাকি। সমন্বয় দাখিলা দেওয়া হয় হিসাবকাল বা সময়কাল ধারণ অনুসারে। এখানে আরো একটা পয়েন্ট মনে রাখবা, সেটা হচ্ছে সমন্বয় দাখিলাটা আসলে কি। সমন্বয় দাখিলা হচ্ছে যে হিসাবকালে আয় অর্জিত হবে, আয়কে ওই হিসাবকালে লিপিবদ্ধ করতে হবে, আবার যে হিসাবকালে ব্যয় সংগঠিত হবে, ব্যয়কে সেই হিসাবকালে কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। এটার নামই হচ্ছে সমন্বয় দাখিলা, এটার নামে হচ্ছে মূলত সমন্বয় দাখিলা, ঠিক আছে? তার মানে ভাইয়া নিচের কোনটির জন্য সমন্বয় দাখিলা দেওয়ার প্রয়োজন হয় না, এটা হচ্ছে অর্জিত আয়। এই অর্জিত আয়ের জন্য সমন্বয় দাখিলা দিতে হবে না, এই অর্জিত আয়ের জন্য সমন্বয় দাখিলা দিতে হবে না। বুঝতে পারছি? অর্জিত আয়ের জন্য সমন্বয় দাখিলা দিতে হবে না। ওকে, অর্জিত আয়ের জন্য সমন্বয় দাখিলা দিতে হবে না। বুঝতে পারছি? 11 নাম্বার ম্যাক্স নো, আকাশমণি, হ্যাঁ আকাশামণি, ঐশী, সুবর্ণা বিশ্বাস, মেহেদি, মোহাম্মদ মেহেদি, অল আর কারেক্ট, থ্যাংক ইউ। দেন আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 12। অগ্রিম খরচের জন্য সমন্বয় জাবেদা প্রভাবিত করে কি? এবার বলে নাই যে হচ্ছে তোমার সমন্বয় দাখিলা দাও, এটা বলে নাই। এবার বলে না যে সমন্বয় দাখিলা দাও, এবার কি বলছে যে অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয়, এই যে অগ্রিম ব্যয়, এটা সমন্বয় দাখিলাটা কি হবে? অগ্রিম ব্যয় সমন্বয় দাখিলাটা এটা আসলে কোন কোন হিসাবকে প্রভাবিত করতেছে? এই যে একটা হিসাব ব্যয়, ব্যয় হিসাবকে প্রভাবিত করতেছে, ব্যয় হিসাবকে প্রভাবিত করতেছে, তাই না? ব্যয় হিসাবকে প্রভাবিত করতেছে। আর দেখো আরেকটা হিসাব আছে অগ্রিম ব্যয়, পুরোটা মিলে কি হয় সম্পদ, সম্পদ। তাহলে অগ্রিম ব্যয়ের সাথে দুইটা হিসাব জড়িত, একটা হচ্ছে সম্পদ আরেকটা হচ্ছে কি ব্যয়, একটা হচ্ছে সম্পদ আরেকটা হচ্ছে কি ব্যয়, একটা হচ্ছে সম্পদ আরেকটা হচ্ছে ব্যয়। হ্যাভ ইউ গট ইট অর নট? বুঝতে পারছি? ওকে, তাহলে এটা কি করতেছে, দুইটা হিসাবকে প্রভাবিত করতেছে, খরচ বা ব্যয় অথবা সম্পদ হিসাবকে। ওকে, সো পরবর্তীতে আমরা দেখবো আরেকটা প্রশ্ন। এবার দেখো এটা হচ্ছে কি বলছে, বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় কত? তো এইগুলো তো হচ্ছে পানির মতো সহজ। যেমন ধরো এই কনসেপ্ট থেকে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুত পণ্য, প্রাম্বিক মজুত পণ্য, ক্রয়, এই কনসেপ্ট থেকে কিন্তু কোশ্চেন থাকবে মাস্ট। ওকে, তার মানে ভাইয়া এখানে প্রাম্বিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, পণ্য বিক্রয় ব্যয় 6,9 আর হচ্ছে কি 4,200 টাকা, হলে বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় কত? এখন প্রাম্বিক মজুত পণ্য আছে কিন্তু কৃত পণ্যের ব্যয় কি আছে? পণ্যের বিক্রয় ব্যয় আছে, পণ্য বিক্রয় ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। তো দেখো এখানে সমাপনী মজুত পণ্য কত আছে? সমাপনী মজুত পণ্য আছে হচ্ছে তোমার 900 টাকা। তাহলে সমাপনী মজুত পণ্য আছে 900 টাকা,
আমরা জানি যে বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় বের করার দুইটা সূত্র, একটা হচ্ছে প্রাম্ভিক মজুত পণ্যের সাথে আমরা কৃত পণ্যের ব্যয় যোগ করবো। এখন খুঁজে দেখতে হবে কৃত পণ্যের ব্যয়টা কি আছে না নাই, এটা খুঁজে বের করতে হবে। এখন প্রাম্ভিক মজুত পণ্য আছে কিন্তু কৃত পণ্যের ব্যয় নেই, তাহলে আমরা 1 নম্বর সূত্রটা নিতে পারবো না, ক্রস মুভ করতে হবে 2 নম্বর সূত্রে, সেটা হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুত পণ্য। দেখা যাচ্ছে বিক্রিত পণ্যের সমাপনী মজুত পণ্য আছে 900 টাকা আর বিক্রয় ব্যয় আছে 4200 টাকা, তাহলে কত হয়? তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 51000, 5100। এটা কি? এটা হচ্ছে বিক্রয় উপযোগী পণ্যের ব্যয়। এটা কি বলতো? এটা হচ্ছে বিক্রয় উপযোগী পণ্যের ব্যয়। এটা হচ্ছে বিক্রয় উপযোগী অথবা বিক্রয় যোগ্য বলতে পারো, বিক্রয় উপযোগী অথবা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয় উপযোগী অথবা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ঠিক আছে, বুঝতে পারছি? ক্লিয়ার? তার মানে এখানে কত? 5100 খ নাম্বারটা কারেক্ট আনসার। যারা যারা আমরা খ নাম্বারটা আনসার করছি সবাই কারেক্ট, থ্যাংক ইউ। বুঝতে পারছি এটা? তো এখানে বিশেষ করে খেয়াল রাখবা 3টা বিষয়, যে বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুত পণ্য এবং হচ্ছে প্রাম্ভিক মজুত পণ্য। মাঝে মাঝে ক্রয় এটা থেকে প্রশ্ন আসে, তাহলে এখানে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে, সুবর্ণা, ম্যাক্স নোহা, রুবা, লুবানা, লামিয়া সরকার, ওকে গ্রেট, প্রত্যেকে আমরা বি নাম্বার আনসার করছি। তো এখানে আমি একটা স্টেপ দিয়ে দিছি, 3টা স্টেপ, একটা না, এই চ্যাপ্টারটার ক্ষেত্রে 3টা স্টেপ দিছি। এই 3টা স্টেপ তোমরা একটু মাথায় রাখবা, তাহলে আশা করি এখান থেকে কোশ্চেন ইজিলি তোমরা আনসার করতে পারবা। পরেরটা দেখো, এখানে হচ্ছে বলছে এই ম্যাথটা আমরা আগের একটা ক্লাসে সলভ করছি, এই জন্য এটা ডিটেলস আর বলবো না। তারপর হচ্ছে তোমরা নিজেরা একটু ট্রাই করো আনসার বের করার। তো এখানে দেখো, এখানে বলছে যে 2/10, মানে একটা কন্ডিশন দিছে যে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ভাটটা দিবে, এবং একটা শর্ত দিছে যে নিট কত 30, অর্থাৎ 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। 750 টাকা ধারে পণ্য বিক্রয় করা হয়। 16 জুন 50 টাকার পণ্য ফেরত আসলো, যা নথিভুক্ত করা হয়েছে 23 তারিখে। তাহলে ভাট্টাকালীন সময়ের মধ্যে যেহেতু পরিশোধ করছে, তাহলে কত টাকা কি করতে হবে? পরিশোধ করতে হবে, এটা বলছে। ভাট্টার পরিমাণ বের করতে বলে নাই। তা আমাদের শুরুতে ভাট্টাটা বের করতে হবে, যেহেতু সে ভাট্টা পাবে। তো দেখো এখানে 750 টাকা, আর এখানে আবার ফেরত আছে। ঠিক আছে, এখানে আবার কি আছে? 50 টাকা ফেরত আছে। তাহলে এই যে 750 টাকা ফেরত দাও, ফেরত দিলে কত থেকে 700, এটা 2% বাট্টা পাবে। 2% বাট্টা যদি করি আমরা, কত হয়? 7 দোকানে 14 টাকা বাট্টা পাবে। তাহলে আমার কিন্তু 700 টাকা পরিশোধ করতে হচ্ছে না, হবে কত টাকা? 686 টাকা। হ্যাভ ইউ গট ইট অর নট? 686 টাকা তখন পরিশোধ করতে হবে। তখন কি করতে হবে? 686 টাকা পরিশোধ করতে হবে। বুঝতে পারছি? 14 নম্বরটা নিজের আনসার করো প্রত্যেকেই। তাড়াতাড়ি আনসার করো, ফাস্ট। এখানে কোশ্চেন আসলে তোমার আসবে যে ভাট্টার পরিমাণ কত, অথবা কত টাকা পরিশোধ করতে হবে, কত টাকা প্রাপ্ত হবে, মানে আদায় হবে, এই বিষয়গুলো থেকে কোশ্চেন আসে এখানে। ঠিক আছে, বুঝতে পারছি? কোশ্চেন আসলে পারবো? ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 15। এই যে ম্যাথগুলো এখানে দেখতে পাচ্ছ, এই ম্যাথগুলো যদি তুমি আগে থেকে প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু দেখবা যে পরীক্ষার হলে গিয়ে প্রবলেম ফেস করতে হবে। তো এইগুলা বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এই যে কোশ্চেনগুলো আছে এগুলো প্র্যাকটিস করতে হবে। শেষের দিকে তোমরা যেভাবে নোট গুছানো আছে এগুলো একটু দেখো, বারবার দেখো, নোটগুলা দেখো। হ্যাঁ, বা যেই বই থেকে ম্যাথ প্র্যাকটিস করছেন এটা দেখো, ইংরেজি পড়ো, বাংলা পড়ো, ম্যানেজমেন্ট পড়ো, মার্কেটিং পড়ো, ফাইন্যান্স পড়ো। তবে হিসাব বিজ্ঞান এবং হচ্ছে ম্যানেজমেন্ট, এই দুইটা সাবজেক্টে বেশি জোর দাও, কারণ এই দুইটা সাবজেক্টে তোমাদের 50 মার্ক। কত মার্ক? 50 মার্ক, অনেক হিউজ একটা মার্ক, তাই না? বিশাল মার্ক। তো এই দুটো একটু জোর দাও। আশা করি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্টে ভালো করতে পারলে তোমরা টপ করতে পারবা। টপ করতে পারবা। তো আমরা শেষ করে দিব ক্লাসটি, পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, পেজে নক করলেই তোমাদেরকে দিয়ে দিবে আশা করি। তো পেজে নক করবা, যারা যারা শেয়ার করে পেজে নক করবা তাদের প্রত্যেকেই দিয়ে দিবে। আর আমাদের জিএসটি 2.0 কোর্সে ভর্তি চলছে, যারা পেইড বেসে তারা ফ্রিতে পাবে, আর যারা হচ্ছে নতুন স্টুডেন্ট তাদের কিন্তু অবশ্যই কোর্সটি কিনে নিতে হবে। তো দেখো, নর্মালি হচ্ছে আমরা সম্পদ এবং হচ্ছে দায় এবং মালিকানা সত্ত্ব একদম বছরের শুরুতে আমরা হচ্ছে প্রাম্ভিক দাখিলা দিয়ে কি করি? হিসাবগুলা শুরু করি। ঠিক আছে, তাহলে নর্মালি হচ্ছে দেখো, আমরা সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, সংশোধন দাখিলা, এগুলো হচ্ছে হিসাবকাল শেষে হিসাব করে থাকি।
আর বছরের শুরুতে হচ্ছে প্রারম্ভিক দাখিলা নিয়ে আমরা বিজনেস শুরু করি। যেমন ধরো যে পরিমাণ সম্পদ দায় মূলধন নিয়ে আমরা বিজনেস শুরু করবো সেটাই হচ্ছে মূলত তোমার কি প্রারম্ভিক দাখিলা। হ্যাঁ, যা নিয়ে ব্যবসা শুরু করে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, অথবা আমরা যে জাবেদা দিয়ে থাকি সেটা হচ্ছে প্রারম্ভিক দাখিলা অথবা প্রারম্ভিক জাবেদা। ঠিক আছে, বুঝতে পারছি? তো সকল সম্পদ ডেবিট, সকল দায় এবং মালিকানা সত্ত্ব ক্রেডিট হলে জাবেদাটির ধরন হবে প্রারম্ভিক জাবেদা। জাবেদাটির ধরন হবে প্রারম্ভিক জাবেদা। ওকে, জাবেদাটির ধরন হবে প্রারম্ভিক জাবেদা। ওকে, সো তারপরে আর দু একটা কোশ্চেন সলভ করবো কিনা। আর নিচের কোনটি অব্যবসায় প্রতিষ্ঠানের বিশেষ তহবিলের উদাহরণ নয়? তো আবারও বলতেছি, অনেক বলছি ক্লাসে, একদম শুরু থেকে, মানে আজকে না, যারা আমাদের একদম সেকেন্ড টাইমের স্টুডেন্ট বা আমাদের ডিওয়াইসিএস থেকে ছিলা, তোমরা জানো আমি সবসময় বলি যে এই যে নয়টা, নয় বা না, এই বিষয়টা অনেক ভালোভাবে একটু খেয়াল করবা। তো এখানে বলছে যে নিচের কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিশেষ তহবিলের উদাহরণ নয়। তাহলে বিশেষ তহবিলের উদাহরণ নয় কোনটা? অর্থাৎ বিশেষ উদ্দেশ্যে যেই তহবিলটা গঠন করা হয়, বিশেষ কোনো উদ্দেশ্য বা বিশেষ কোনো কাজে, বিশেষ কোনো উদ্দেশ্যে যদি যে কোনো তহবিল গঠন করা হয় সেটা হচ্ছে বিশেষ তহবিল। যেমন ধরো উন্নয়ন তহবিল, এটা দরকার, একটা বিশেষ উদ্দেশ্য আছে যে এই উন্নয়ন তহবিল থেকে তোমার প্রতিষ্ঠান বা যদি তোমার একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে তহবিল লাগবে, উন্নয়ন তহবিল, বিভিন্ন সেক্টরে কাজ করা লাগবে এই জন্য। তারপর আপ্যায়ন তহবিল, হ্যাঁ আপ্যায়ন করার জন্য একটা ব্যাপার আছে। বৃত্তি তহবিল, এগুলো সব হচ্ছে তোমার কি বিশেষ তহবিলের মধ্যে যায়। বাট এই মূলধন তহবিল এটা কিন্তু কোনো বিশেষ তহবিল না, এটা সাধারণ একটা তহবিল। ঠিক আছে, যেটা নর্মালি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানও থাকে এবং অব্যবসায় প্রতিষ্ঠানও থাকে এই তহবিলগুলো। হ্যাভ ইউ গট ইট? ওকে, দেন হচ্ছে আমরা দেখবো আরেকটা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। নিচের কোন হিসাব সময় সাধারণত ডেবিট ব্যালেন্স হয়? সো গুড লাক, আজকেও এই কোশ্চেনটা চলে আসছে। তো কোন হিসাব সেট সাধারণত ডেবিট জের প্রকাশ করে বা কোন হিসাব সেট সাধারণত ক্রেডিট জের প্রকাশ করে, এই বিষয়গুলো হচ্ছে জানতে হবে। তাহলে আমরা কিন্তু এটা থেকে কোশ্চেন আসবেই বলা যায়, প্রায় আসে। তো আমরা সবাই জানি সবও, এটা হচ্ছে অলওয়েজ ডেবিট। যেমন মনে করো সম্পদ, তারপর হচ্ছে ব্যয়, হ্যাঁ, তারপর হচ্ছে উত্তোলন, এইগুলো সবসময় ডেবিট। যদি হচ্ছে বৃদ্ধি পায় তাহলে ডেবিট, হ্রাস পালে কি ক্রেডিট। ঠিক আছে, তার মানে সম্পদ ব্যয় উত্তোলন এই তিনটা অলওয়েজ ডেবিট, বাড়লে ডেবিট, হ্রাস পালে কি ক্রেডিট, দ্যাটস ইট। তো এই পয়েন্টটা মনে রাখবা। ওকে, আর ক্রেডিট হচ্ছে গায় দায় মূলধন, বিপরীত হিসাবগুলো মনে রাখবা, বিপরীত সম্পদ, বিপরীত দায়, হ্যাঁ, বিপরীত হচ্ছে মালিকানা সত্ত্ব, এগুলা। হ্যাঁ, তো লাস্ট একটা কোশ্চেন সলভ করবো, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি একটু দেখতে চাই এই কোশ্চেনটা কে কে সলভ করতে পারো। সো তোমাদের দিয়ে সলভ করবে শুরুতে, দেন আমি সলভ করে দিব। শেষটা আমাদের সুন্দর হোক এবং শেষে তোমাদের জন্য কিছু পরামর্শ থাকবে। সর্বশেষ কোশ্চেন আনসার করো। 20 নম্বরটা দেখি কে আনসার করতে পারো। প্রথমে কে আনসার করতে পারো দেখি। সো ঢাবিতে আসলে তার জন্য একটা পুরস্কার থাকবে আমার পক্ষ থেকে স্পেশালি। ঠিক আছে, যারা ঢাবিতে পরীক্ষা দিবা। ওকে, 20 নম্বরটা দেখো, আলফা লিমিটেড একটি মেশিন 22,000 টাকা বিক্রি করে, যার ক্রয় মূল্য ছিল 50,000 টাকা। হ্যাঁ, যদি কোম্পানি বিক্রিত পণ্যের ব্যয় থাকে 5,000 টাকা, মানে বিক্রিত লাভ হয়ে থাকে, তাহলে মেশিনটির বলছে পুঞ্জীবিত অবচয় কত, এটা বের করতে হচ্ছে। তার মানে পুঞ্জীবিত অবচয়টা বের করতে হবে। তো দেখো শুরুতে হচ্ছে আমরা লাভের যদি সূত্রটা দেখি, লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে কি বই মূল্য। এখন দেখো লাভ কত আছে, লাভ আছে 5,000 টাকা, লাভের পরিমাণটা দেওয়া আছে, আর বিক্রয় মূল্য কত আছে 22,000 টাকা।
তাহলে আমরা এই বই মূল্যটা পেয়ে যাব। তো বই মূল্য কত হয়, সরাসরি আমি বই মূল্যটা বের করলাম, 17,000 টাকা। এই 17,000 টাকা হচ্ছে বই মূল্য। এই 17,000 টাকা তাহলে এখানে বই মূল্য, বুঝতে পারছি? এই 17,000 টাকা তাহলে এখানে বই মূল্য, 17,000 টাকা এখানে কি বই মূল্য। হ্যাঁ, তো এবার বের করতে বলছে কি পুঞ্জীবিত অবচয়। তো বই মূল্যের সূত্রটা লিখো। এই বই মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়। এই যে সূত্রটা লিখে দিলাম। এখন বই মূল্য তো আমরা অলরেডি বের করছি কত, 17,000। এই বই মূল্য 17,000 টাকা আমরা পাইছি। দেন ক্রয় মূল্য কত, দেখো বিক্রিত পণ্য বিক্রিত করে যার ক্রয় মূল্য ছিল 50,000 টাকা, এই যে 50,000 টাকা। তাহলে আমাদের পুঞ্জীবিত অবচয় কত হয়, 50 থেকে 17 বাদ দাও, কত হচ্ছে 33,000, 33,000 টাকা। ঠিক আছে, এই 33,000 টাকা। কেউ আনসার করতে পারো নাই? ওকে, তাহলে দেখো এইগুলো হচ্ছে সূত্রটা আগে দেখতে হবে, দেখে হচ্ছে বুঝতে হবে যে আসলে কি চাইছে আর কি ক্যালকুলেশন করা লাগবে, এই বিষয়টা দেখবা। ঠিক আছে, এটা দেখে দেন হচ্ছে ডিসিশন মেক করবো যে এক্স্যাক্টলি আমার কি কাজ করতে হবে, কোন পয়েন্টটা দেওয়া আছে কোনটা দেওয়া নাই কে, তাহলে কিন্তু কারেক্ট অ্যান্সারটা ইজিলি বের করতে পারবা। ঠিক আছে, তো এটা ক্লিয়ার। ক্লিয়ার হলে আমরা আজকে এখানে ক্লাসটি শেষ করব। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান ফর ইউর প্যাশেন্স। যারা যারা শুরু থেকে ক্লাস করছি, তো আমরা আজকে 5টা ক্লাস করলাম, হয়তো অ্যাকাউন্টিং ক্লাস আজকে শেষ হচ্ছে আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, আর সামনে তোমাদের গুচ্ছের জন্য ক্লাস নিব। ওকে, তো দিন শেষে মনে রাখবা যারা পরিশ্রম করছো, হ্যাঁ একদম শুরু থেকে পরিশ্রম করতেছো, সো অবশ্যই তোমাদের মুখে হাসি ফুটতে যাচ্ছে খুব শীঘ্রই। আর আল্লাহ কখনো পরিশ্রমকারীকে নিরাশ করে না। ঠিক আছে, তো ইসলামিক কতগুলো আয়াত আছে না, নিশ্চয় কষ্টের পরেই রয়েছে স্বস্তি। এবং আল্লাহ তো বলেন যে যেই বিষয়টা তোমার জন্য অকল্যাণকর সেটা অবশ্যই তুমি পাবে না, যেটা কল্যাণকর সেটা তোমাকে অবশ্যই দিবে আল্লাহ। ঠিক আছে, তো এই জন্য নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে যে আমি পরিশ্রম করছি, এতদিন আমি যে পরিমাণ পরিশ্রম করছি এটা কখনোই বিফলে যাবে না। তো আমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, আমি খুব শীঘ্রই পাবলিকান হতে যাচ্ছি, বাবা মায়ের মুখে হাসি ফুটতে যাচ্ছে। ঠিক আছে, দিন শেষে যে যতটুকু পরিশ্রম করতেছে এটা রেজাল্ট আসবে আসবে আসবে, মাস্ট আসবে। ঠিক আছে, গতকালকে হচ্ছে আমি একটা পোস্ট করছি, তোমরা হয়তো দেখছো যারা আমার সাথে অ্যাড আছে এবং এডুকেশন অফিসিয়াল গ্রুপে। তো ওই স্টুডেন্টটা হচ্ছে ফার্স্ট ইয়ার থেকেই কিন্তু প্রিপারেশনটা শুরু করছিল। হ্যাঁ, এবং আমাকে বলছিল যে আমি পড়তেই চাই, যে কোনো উপায়েই হোক, মানে আমার চান্স পেতেই হবে স্যার, এবং এটার জন্য আমাকে একটু পরামর্শ দিবেন, যেভাবে পড়া লাগে বা যতটুকু পরিশ্রম করা লাগে আমি করব। তো ওর হচ্ছে কি পরিমাণ নিজের প্রতি কনফিডেন্স দেখো, ও যখন হচ্ছে সিনিয়রে পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পর বলতেছে যে আমি চান্স পাবো ইনশাল্লাহ, পরীক্ষা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দিছি, চান্স পাবো। এবং তখনও হচ্ছে বলতেছে যে আমি কিন্তু সিনিয়রিটি পরীক্ষা দিছি, পজিশনে আসবে, কিন্তু আমি সিনিয়রিটি ভর্তি হব না, আগে আমি হচ্ছে ল নিয়ে পড়বো, এটা আমার ইচ্ছা। এবং ওইটার জন্য প্রিপারেশন নিছে এবং কি পরিমাণ ডেডিকেশন ছিল, সিনিয়রের পাশাপাশি বিএনএডের প্রিপারেশনটা ওভাবে নিছে এবং সেটাও সে পারছে। তো মানুষ পারে না এমন কিছু নাই, তুমি যেটা চাইবে তুমি সেটাই পাবে, তুমি যা চাইবে সেটাই পাবে, তবে সেটার জন্য অবশ্যই তোমার পরিশ্রম করতে হবে, সঠিকভাবে পরিশ্রম করতে হবে। ঠিক আছে, এবং নিজের উদ্দেশ্যটা সৎ থাকতে হবে। তো দোয়া করি সবার জন্য, আর সবার স্বপ্নটাই পূরণ হোক। দিন শেষে যারা সেকেন্ড টাইমার ছিলা, হ্যাঁ, সো তাদের অনেক কষ্ট, অনেক কথা, অনেক কিছু সহ্য করে প্রিপারেশনটা নিতে হয়েছে। সো দিন শেষে তোমাদের মুখে হাসি ফুটুক, এটাই চাই। এবং এতদিনের কষ্ট পরিশ্রম, এটা দেখবা যে ওই সময় যেদিন রেজাল্ট দিব ওই দিন আর কষ্ট কষ্ট মনে হবে না, মনে হবে যে না ওই সময়টা অনেক ভালো ছিল। ঠিক আছে, তো সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো ভাইয়া পুরা। সবাই বেস্টটা দিয়ে পরীক্ষাটা দিবা, পরীক্ষার হলে গিয়ে নেগেটিভ কোনো চিন্তা ভাবনা যাতে মাথায় না আসে, টার্গেট রাখবো যে আমি পড়াশোনা করছি, প্রত্যেকটা টপিক ক্লিয়ার আছে আমার, সো হোপফুলি কোশ্চেন যেমনই হোক আমি ভালো করব। ঠিক আছে, সো উইশ ইউ অল দ্য বেস্ট এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। সো দেখা হবে ইনশাল্লাহ যারা ঢাকাতে পরীক্ষা দিবা আমাদের ক্যাম্পাসে। আর ম্যারাথন ক্লাসের ব্যাপারে আমি এখনও বলে নিচ্ছি যে আমি শিওর না যে ক্লাস নিব কিনা, যদি পসিবল হয় সেক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে আগে জানাই দিব। তবে আমি যে পিডিএফগুলো পড়ালাম এগুলো তোমাদের কাছে আসছে হয়তো, সো পিডিএফ পড়বা ইনশাল্লাহ, এখান থেকে তোমাদের কমন থাকবে। ওকে।
তো আজকে আমরা এখানে শেষ করতেছি, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওকে। আনসার সহ দিও, আমাকে নক দিও, হ্যাঁ। বন্ধ করে দেন।